হ্যালো ভিউয়ার্স, মাফিয়া সিরিজের আরও একটি নতুন গল্পে আপনাদের স্বাগত। মাফিয়া সিরিজের আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। চলুন গল্পটা শুরু করা যাক। আজকের ব্রেকিং নিউজ, বাংলাদেশের মাফিয়া কিং রাশেদকে তার গ্যাংয়ের করিডোররা তার সাথে বেইমানি করে হত্যা করেছে। যে মাফিয়া কিং কখনো মানুষের খারাপ চায়নি, অথচ সে আজ মৃত। গরিবদের মাফিয়া ছিল সে। বাংলাদেশের মাফিয়া কিংয়ের বাইরের দেশগুলো যেমন পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, রাশিয়া ইত্যাদি দেশের মাফিয়ারা বাংলাদেশে আসতে ভয় পেত। গোপনীয় তথ্য থেকে একটি খবর পাওয়া যায় যে দ্য মাফিয়া কিংকে হত্যা করার পিছনে বাইরের দেশের কোনো এক মাফিয়ার হাত রয়েছে। এখন বাংলাদেশে আবার মাফিয়ারা মিলে সবার উপরে অত্যাচার করবে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যে মাফিয়া কিং তৈরি করলো তার ছেলে রাশেদকে সবাই চিনে, সে কতটা শক্তিশালী আর সে আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করে, তাকে কীভাবে মারলো? এই খবর পুরো দেশে ছড়াচ্ছে। রাশেদ মাফিয়া কিং ছিল, কিন্তু সে কখনো গরিব বা নিরপরাধ মানুষদের উপর অত্যাচার করেনি। কিন্তু তার সহজ সরলতার সুযোগ নিয়ে তার পিঠ পিছে ষড়যন্ত্র হয়, যা সে টের পায়নি। আর আজ তার লাশ পড়ে আছে। আজকে থেকে এই দেশ আমার, আমি রাজত্ব করবো এই দেশে। কিন্তু রুদ্র যে আমাদের সাহায্য করেছে তার কি হবে? আর আরো তার সাথে আরো বাইরের দেশের মাফিয়ারা তো আছেই। চিন্তা নেই, আমি সবার সাথে ডিল করে নিব। রুদ্রকে ঢাকা শহর দিয়ে দিব। সবাই আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। এমন সময় নিশি দৌড়ে আসলো। বস বস, মহা বিপদ হয়ে গেছে, আমরা তো এবার শেষ। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? বস, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দ্য মাফিয়া কিং রাশেদ নয়, বাদশা, সেলিম খানের ছোট ছেলে, আর সেই আসল মাফিয়া কিং। নিশির কথা শুনে সবাই অবাক হয়, সাথে সবাই ভয়ও পেতে শুরু করে। আসলে সবাই এখন একটা মিটিং করছে, যেখানে সব শহরের বড় বড় ডন, মাফিয়ারা, গ্যাংস্টাররা রয়েছে। তুই কি বলতেছিস? তোর ধারণা আছে? আমি ঠিক বলছি ম্যাম। এই নিন সেলিম খানের বানানো উইল, যেটা কেউ চেঞ্জ করতে পারবে না। রোকেয়া উইল হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি সেলিম খান, আমি বাংলাদেশের মাফিয়া লর্ড। আমি এখন আর এই দায়িত্ব নিতে পারছি না। আমার 2 সন্তান আছে, বড় হলো রাশেদ আর ছোট হলো বাদশা। আমি বাদশাকেই পরবর্তী মাফিয়া কিং বানাতে চাই। রাশেদ বড় হলেও তেমন পারদর্শী নয়, আর বাদশা যেমন তার শক্তি তেমন চিন্তাভাবনা। এখন থেকে রাশেদ সামনে থেকে গ্যাং চালাবে, আর বাদশা পিছন থেকে পুরো গ্যাং কন্ট্রোল করবে। আমার এই উইল কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আমার 2 সন্তান মারা যায়, তাহলে মাফিয়া কিং একজন উপযুক্ত লিডার হতে পারবে। বাদশাহ দেশের বাইরে থেকে বিদেশে মাফিয়াদের কন্ট্রোল করবে। বাদশার চেহারা 3-4 জন বাদে কেউ দেখবে না। বাংলাদেশের এখন একজনই মাফিয়া কিং, আর সে হলো বাদশাহ দা মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। রাশেদ যে ডেঞ্জারাস ছিল, তাহলে ভাবাই যায় না বাদশা কতটা ডেঞ্জারাস। সমস্যা নেই, ওকেও খতম করে দিব। বস, আমি এইমাত্র ক্যানাডা ডনের মাধ্যমে জানতে পেরেছি দ্য মাফিয়া কিং ক্যানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটাই বলেছে, মাফিয়া কিং যেখানে যায় না কেন সেখানে ঝড় উঠে যায়। তার মতো হিংস্র আর কোনো মানুষ নেই। ও আইছি, পুরো দেশে খবর ছড়িয়ে দেওয়া সত্যিটা। তোর মাথা ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে তার আর ভয় পাবে না। জনগণের কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই ভুলোনি যে বাদশা একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু বাংলাদেশের পুলিশ নয়, বরং বিশ্বের প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজতেছে। বাদশা এই দেশে আসলেই হয়তো পুলিশ ওকে মারবে, না হলে আমি মারবো। কিন্তু কেউ তো আজ পর্যন্ত ওকে দেখেইনি, তাহলে ওকে চিনবে কিভাবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এই দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর সে তো আসছে ঝড় ওঠাতে। দেখি কি ঝড় ওঠায়। আমার কাছে পুরো টিম আছে। স্যার, আমাদের ইনফরমেশনের মতে কালকের মধ্যে মাফিয়া কিং এখানে চলে আসবে। আর তাকে এই দেশে মাত্র 3 জন লোক চিনে, কিন্তু তারা কারা তা আমরা জানি না। এমনকি আমাদের দলেরও হতে পারে। সমস্যা নাই, সবাইকে আস্তে আস্তে শেষ করবো। সারা দেশে খবর ছড়িয়ে গেছে, বাদশাই আসল মাফিয়া কিং, আর সে দ্রুতই বাংলাদেশে আসবে। সবাই আজ পর্যন্ত মাফিয়া কিংয়ের হিংস্রতা সম্পর্কে যতটুকু জেনেছে, তার ভাইয়ের মৃত্যুতে আরও হিংস্র হবে, এটাই স্বাভাবিক। এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে, সদরঘাট, যেখানে থেকে বাদশা এই দেশে আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গায় সিআইডি পুলিশ পাহারা দিয়ে, সাথে সাথে মাফিয়া গেলের লোকেরাও আছে।
কারণ বাচ্চা এই দেশে আসলে এই দেশে রক্তের বন্যা বয়ে দিবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো বাচ্চাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, 3-4 জন ছাড়া। কিন্তু তারা কারা কেউ জানে না। অন্যদিকে কানাডায়, জিশান, আমার নকল পাসপোর্ট রেডি হয়েছে? জি বস। আমি তো ওকে কতবার বলছি তুই আমাকে নাম ধরে রাখবি, আমি তোকে নিজের বন্ধু ভাবি। ওকে বাচ্চা, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস, তোর জন্য তো বিপদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা কোনো বিপদকে ভয় পায় না, বাচ্চা নিজেই বিপদের জন্য বিপদ। আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে। মনে নেই আব্বু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সব সময় থাকতে। তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই রাশেদ ভাই, আর আঙ্কেলই তো আমার পরিবারকে বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। তোরা সবার জন্য কত কিছু করছিলি, আর পরিণামে কি পেলি? ধোকা। আমি বুঝলাম না মানুষের তো নিচে কিভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, একবার দেশে যাই সবাইকে দেখে নিব। দেশবাসী এতদিন শুধু বাদশাদা মাফিয়া কিংয়ের হিংস্রতা সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এবার হিংস্রতা দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাক। মাফিয়ার ক্লুরা তোদের আজরাইল আসছে। যে ভাইকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসতাম তার লাশ পর্যন্ত দেখতে পাইনি। আমি আসছি তোদের মৃত্যু পরোয়ানা নিয়ে। হা 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 হা। এদিকে তো দেশের অবস্থা খারাপ। যখন থেকে শুনেছি রাশেদ মাফিয়া কিং না, বরং বাদশাদা মাফিয়া কিং, তখন থেকেই দেশের সবাই আতঙ্কে আছে। কারণ বাদশা যে দেশে যায় সে দেশে কমপক্ষে হলেও 500-এর মতো লাশ পড়বে। সেটা মিনিস্টার থেকে সাধারণ মানুষ যে কেউ হতে পারে। এদিকে দেশের সব এন্ট্রি পয়েন্টে পুলিশ থেকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। সবাই জানে বাদশা যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড হয়েছে। সিকিউরিটি অনেক কড়া, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর ছাড়া হচ্ছে সবাইকে। বাদশা আর জিশান ছদ্মবেশে দেশে আসলো। জিশানের একটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়। বাদশা ফ্যাক আইডেন্টিটি নিয়ে দেশে আসলো। সবার চেকিংয়ের পর যখন বাদশাহের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, তখন পুলিশ বলল, আপনার নাম? বা জি, ভালো নাম রাকিব। আপনি এদেশে কেন আসছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন। বাদশা আর জিশান এয়ারপোর্ট থেকে বের হলো। বাদ আই মিন রাকিব, এটা তো তোর মায়ের দেওয়া নাম ছিল। আমাকে খুব মিস করি। এখন খেলা শুরু হবে। বাদশা তার ফোন দিয়ে একটা মেসেজ করলো, আর সাথে সাথেই এয়ারপোর্টে 10টি পুলিশের গাড়ি ব্রাস্ট হলো। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে। সবাই বুঝে গেছে বাদশা এই দেশে চলে এসেছে। সবাই এত চেষ্টার পরেও বাদশাকে এই দেশে আসার থেকে আটকাতে পারলো না। বাদশা এর মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল। বাদশার সামনে 2টি গাড়ি থামলো। গাড়ি থেকে 2জন লোক নামলো, যাদের দেখে বাদশার মুখে হাসি ফুটে উঠল। লোক দুটি বাদশা আর জিশানকে জড়িয়ে ধরলো। তারপর বাদশা আর জিশান 2টি গাড়িতে উঠলো। গাড়ি নিজ গতিতে ছুটছে। হঠাৎ গাড়ি দুটি থেমে গেল ঢাকার বাইরে জঙ্গলের মাঝখানে একটি সেফ হাউসের সামনে। গাড়ি থেকে বাদশা আর জিশানের সাথে সেই 2জন লোকও নামলো। 4 জন সেফ হাউসের ভিতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভিতরে, তাই মাফিয়ার ক্রুরা সেই সেফ হাউসের ব্যাপারে জানে না। কি খবর তোদের? ভাই, আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা, আমরা ভালো থাকি কিভাবে? রাশেদ ভাই মরে যাওয়ার পর আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছে মতো কাজ করা শুরু করেছে। দেশের সাধারণ মানুষ জীবনে অনেক খারাপ হয়ে গেছে। দীপ কোথায়? সে আসে নাই? না রে, দীপ আসে নাই। তুই তো জানোস তার আমাদের সাথে দেখা করাটা কত রিস্কি কাজ। দীপ আমাদের সাথে ঠিক সময় দেখা করে নেবে। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন আর কারো চিন্তা করার প্রয়োজন নাই। এখন বল, আমার ভাইকে কারা কারা মেরেছে? প্রত্যেকটাকে এমনভাবে মারবো যে সাধারণ মানুষদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই এই দেখেন। বলেই ল্যাপটপে একটা পেনড্রাইভ কানেক্ট করলো। তারপর একের পর এক ছবি দেখাতে শুরু করলো। ভাই এই হলো ডেভিড, রাশেদ ভাইকে মারা ষড়যন্ত্রকারীদের লিডার, আর বর্তমান মাফিয়া কিং সেই হতে চায়। আর এ হলো রোকেয়া, ডেভিডের গার্লফ্রেন্ড। এ হলো নিশি, ডেভিডের বিয়ে। তাছাড়া রুদ্র আছে, যে ডেভিডের অনেক সাহায্য করেছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল ওকে দিয়ে দিচ্ছে। আর তাছাড়া লিটনও আছে ওদের বিশেষ খবরই হিসেবে। আর ভাই, বাইরের দেশের ডুবাই ল্যান্ড লর্ড আসলাম খান, চায়নার ডন কিং চং,
রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান রয়েছে যারা ডেভিডকে সাহায্য করছে। ভাই এখন ডেভিডের সাথে অনেকেই রয়েছে, যার ফলে আমরা এখন ওকে ধরতেও পারবো না। আর যখন থেকে ডেভিড শুনেছে যে আপনি দেশে এসে পড়েছেন, তখন থেকে সে আন্ডারগ্রাউন্ডে হয়ে গেছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে বাদশা দ্য মাফিয়া কিং ইজ নট এ ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তারা তোকে আমার কেমন কেমন যেন লাগছে। রাশেদ ভাইয়ের মৃত্যুতে তোর চোখ থেকে পানি পড়েনি, আর এখন তোর মুখে হাসি লেগে আছে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে যে তার মৃত্যুর খবর এখনও আমাদের চোখের সামনে ভাসছে। তাহলে ভেবে দেখ, ভাইয়া আমার আপন ছিল, তার মধ্যে দিয়ে আমি কত কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে। এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিণত হয়ে গেছে। আমার বুকের ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে। বাদ দে এখন, বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রের কাছে যাওয়া প্রয়োজন। তুই পাগল হলি নাকি? রুদ্র এখন ঢাকা শহরের কিং। রুদ্র কোথায় থাকে তার চেলাপেলারা ছাড়া কেউ যায় না। আর তুই যদি বাদশা দ্য মাফিয়া কিংয়ের পরিচয় নিয়ে যাস, তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির, রুদ্রের ছেলেপেলাদের কোথায় পাবো? ভাই, ওর চেলাপেলারা বেশিরভাগই কলেজে বা ভার্সিটির ছাত্রছাত্রী। আপনি ঢাকা ভার্সিটিতে গেলে ওদের দেখা পাবেন। সেখানেই রুদ্রের চেলাপেলারা বেশি থাকে, আর সেখানে কোনো ঝামেলা হলে রুদ্রই আগে গিয়ে পৌঁছায়। ও তাই নাকি? তাহলে তো খেলায় বা জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেলাম। রাহুল, সাব্বির আর জিশান বাদশাহের কথা কিছুই বুঝতে পারলো না। বাদশা কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি। পরের দিন সকালবেলা, আমি ঢাকা যাব, তোরা ব্যবস্থা কর। বাদশার কথা শুনে সবাই বাদশার দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাই, ঢাকা গিয়ে আপনি কি করবেন? সেটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো রে? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথেই থাকবো, ব্যাস। বাদশা বুঝে গেল যে জিশান রেগে গেছে, তাই আর কথা বলল না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাদশাকে জিশান কিভাবে অর্ডার করতে পারলো। আসলে বাদশা আর জিশান বন্ধুর মতো সম্পর্ক, আর রাহুল এবং সাব্বির হলো বাদশার কাছের লোক, যারা এখনও বাদশার জন্য নিজেদের জীবন দিতেও পিছপা হবে না। চারজন মিলে ঢাকা শহরে গেল। সেখানে দ্বীপের একটা ফ্ল্যাটে গেল। দ্বীপ হলো সাব্বির আর রাহুলের মতো বাদশার কাছের লোক। দ্বীপ বাংলাদেশের একজন মন্ত্রী, মাফিয়ার কোলিডার। কিন্তু ডেভিড জানে না যে দ্বীপ বাদশাহর হয়ে কাজ করে। দ্বীপ এখনও বাদশাহর সাথে দেখা করে নাই। ঢাকা শহরে রুদ্র চেলাপেলাদের আড্ডাখানা, অর্থাৎ ঢাকা ভার্সিটি, যেখানে গিয়ে বাদশা অনার্স থার্ড ইয়ারে ভর্তি হলো। শুধু বাদশা নয়, সাথে জিশানও ভর্তি হয়েছে, কিন্তু অন্য বিভাগে। রাহুল আর সাব্বিরকে সবাই চিনে, কারণ তারা মাফের স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন বাদশার শব্দ বেশ ধরে, অর্থাৎ একটি পুরাতন টি শার্ট আর প্যান্ট পরেছে, আর তার চুলগুলো তেল দিয়ে শুয়ে রেখেছে। বাদশাকে দেখতে একবারে খেত খেত লাগছে। বাদশা জিশানকে ভালোভাবেই যেতে বলল। জিশান ভার্সিটিতে চলে গেল, আর বাদশা আছে তার ছদ্মবেশে। তাকে দেখে মনে হচ্ছে ঋত্বিক রোশন হিরো আলমের গেট আপে যাচ্ছে। তবে যাই হোক, এখন গল্পে আসা যাক। বাদশা ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে দেখলো চারদিকে গুন্ডা টাইপের ছেলে পেলে রয়েছে। তবে যারা ভালো ছেলে মেয়ে তারা র্যাগিংয়ের শিকার হচ্ছে। বাদশা জানে যে তাকেও র্যাগিংয়ের শিকার হতে হবে, এবং তাই হলো। হঠাৎ পিছন থেকে কেউ একজন ডাক দিল, এই ক্ষেত, এদিকে আয়। বাদশা পিছনে তাকিয়ে দেখলো একটা বখাটের গ্রুপ ডাকছে তাকে। আমি যা চেয়েছিলাম তাই হলো, এবার খেলা শুরু হবে, কথাটা মনে মনে বললাম। এই বয়রা, আমাদের কথা কি কানে ঢোকে না নাকি? জি ভাই, শুনছি। তাহলে দাঁড়িয়েছিলি কেন? আমি ভাবছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন। আমি তো কাউকে চিনি না এই ভার্সিটিতে। তুই ছাড়া কি আর কেউ ক্ষেত আছে নাকি এই ভার্সিটিতে? আরে মাহিম, থাম এবার। আর তোর নাম কি রে? ভাই রাকিব। তা ভাই রাকিব, কি খবর তোমার? ভালো আছো তো? এই শালা, তুই কোন এলাকার ভাই রে? না ভাই, আমি কোনো ভাই না, আমি তো আপনাদেরই বলেছিলাম, আপনারাই তো ভুল বুঝলেন। মাহিম কোনো কথা না বলে বাচ্চার গাড়ি দুইটা থাপ্পড় বসিয়ে দিল।
বাচ্চার রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে। সে তার হাত মুঠো করে রেখেছে। বখাটেরা তো জানে না বাচ্চা চাইলে ওদের মারতে 2 মিনিটেরও কম সময় লাগবে। তোর কত বড় সাহস, তুই আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। আস্তে দোস্ত, থাম এবার। আর তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সেই মেয়েটাকে গিয়ে এই সিটটা দিয়ে আসবি। একটা মেয়ের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভাই, এই সিঁড়িটাতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। এবার মাহিমের রাগ উঠে গেলে আমিও ওকে থামাতে পারবো না। বাচ্চা আর কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতারেই পড়ে, কিন্তু বাচ্চার এইসব বিষয়ে কোনো ফিলিংসই নেই। আপু, এই কাগজটা নেন। কি তুমি? এই কাগজে কি আছে? আপনিই দেখে নিন। মেয়েটি কাগজটি নিয়ে পুরোটা পড়ে রাগে ফুসফুস করছে, আর সাথে সাথে বাচ্চাকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। বাচ্চাটা আশা করেনি যে এবারও তাকে থাপ্পড় খেতে হবে। বাচ্চা বুঝে গেল যে এই সিঁড়িতে এমন কিছু আছে যার কারণে মেয়েটি রেগে গেছে। শালা ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? বাচ্চা পিছনে তাকে দেখলো বখাটেরা কেউ নেই, সবাই যেন মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। আপু, আসলে আমি কিছুই করিনি, আমি র্যাগিংয়ের শিকার হয়েছি। আর এই কাগজে কী লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যা কথা বলার জায়গা পাস না? আহা মিলি, ছাড় না। তুই তো জানিস এই ভার্সিটির কি অবস্থা। আর এই ছেলেটিকে দেখতে সহজ সরল লাগছে। এই জীবনেও তোকে এইরকম প্রস্তাব দিতে কখনো সাহস পাবে না। তুই ঠিক বলছিস কিয়া, এই রকম খেটমার্কা ছেড়ে তো রুম ডেটের মানেও জানে না। এই, তোর নাম কি রে? রাকিব। তোমাকে দেখে তো এই ভার্সিটিতে প্রথম দেখছি। কোন ইয়ারে তুমি? আমি এই ভার্সিটিতে 3rd ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। বাচ্চার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদেরই ক্লাসমেট। মিলির কানে ফিসফিসিয়ে বলল, তবু বাচ্চা শুনে ফেলল। আচ্ছা, আমাকে কি 3rd ইয়ারের ক্লাসরুমটা দেখিয়ে দিবেন? তুমি সোজা গিয়ে ডানের ক্লাসরুমে ঢুকবে। জি, ধন্যবাদ বলার জন্য। বাচ্চা ক্লাসরুমে গিয়ে প্রবেশ করলো। ক্লাসের সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। বাচ্চা একেবারে পিছনের বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসে ছাড় আসার পর পর সবাই রুমে গিয়ে ঢুকলো। কে আর মিলিও আসলো। বাচ্চা অবাক হলো যখন সে বখাটের গ্রুপও ক্লাসে গেল। আর বখাটেরাও বাচ্চাকে দেখে অবাকের শীর্ষে গিয়ে পড়ল। ক্লাসে সার আসলো, এসে বাচ্চাকে দেখেই প্রশ্ন করলো, এই ছেলে, তুমি কে? আর এই ক্লাসরুমে কি করো? আমাকে কিছু বলতে না দিয়েই মাহিম বলল, স্যার, আমার মনে হয় এই ক্লাসে ভুল করে ঢুকে পড়েছে। না স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তা এইভাবে খ্যাত এসে যে এসেছো কেন? স্যার, আসলে সবার মতো স্টাইলিশ জামা কাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়ালেখা করতে এসেছি। তোমার কথা শুনে ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসের অনেকেরই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থেকো। স্যারের কথা বাদশাহ খুব ভালো করে বুঝতে পারলো, কারণ মাহিমের টিম আর অনেক মেয়েরাই আমার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিশানকেও দেখা যাচ্ছে। বাচ্চা যখন জিশানের কাছে যাবে তখন মাহিম অ্যান্ড গ্যাং বাচ্চার কাছে আসলো। কিরে, তোর দেখি জবার বেশি চলে? তুই একাই ভার্সিটিতে পড়তে আসছিস, আর আমরা কি ঘাস কাটতে আসছি? সেটা তোমাদের ব্যাপার। কিরে, তুই আমাদের তুমি করে কেন বললি? আমরা একই ক্লাসে, তাহলে তো তুমি করেই বলবো। তোর দেখি খুব বেশি মুখ চলতেছে। এখন আমাকে যেতে দাও বলেই বাচ্চা হাঁটা শুরু করলো। মাহিম একটা হকি স্টিক দিয়ে বাদশাহের পিঠে একটা বাড়ি মারলো। হকি স্টিকটা ভেঙে গেল, আর বাদশা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়লো। এই ঘটনা দেখে সবাই বাচ্চার দিকে তাকিয়ে আছে। হকি স্টিক ভেঙে গেল, অথচ বাচ্চা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আর জানে না বাচ্চার কাছে এইসব অ্যাটাক কিছুই না। বাচ্চা মুচকি এসে চলে গেল। ক্যাম্পাসের গেট থেকে দূরে গিয়ে একটা গাড়িতে উঠে পড়লো। সে গাড়িতে জিশান আগে থেকে ছিল। কিরে, তুই ওদের কিছু বললি না কেন? এখন তো খেলার মাত্র শুরু হলো, তুই শুধু দেখ কি হয়। শোন, আজকে একটা খবর পেলাম যে মাহিমি হলো রুদ্রের রাইট হ্যান্ড। তুই তো কাজের কথা বললি, এবার খেলা জমবে। গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই, এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক।
ভাই, খবরটা হলো আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাহিম নামে একজন মাফিয়ার ক্রু আছে, যে রুদ্রের বিশেষ লোক, আর তাকে কোনো মতে রাগিয়ে তুলতে পারলে রুদ্র তার গর্ত থেকে বের হবে। তার মানে বোয়াল মাছ ধরতে হলে আগে তার জন্য স্টেপ বানাতে হবে। রুদ্র নামের বোয়াল মাছটাকে ধরতে পারলেই ডেভিড নামের হাঙ্গর মাছটাকে ধরতে পারবো। ভাই, শুধু ডেভিডকেই ধরলেই হবে না, দেশের বাইরে থেকে যারা ডেভিডকে সাহায্য করছে তাদেরও ধরতে হবে। সাব্বির একেবারে ঠিক কথা বলেছে। ওদেরকে এমনভাবে মারবো যে আর কোনো মাফিয়া বা ডন বাদশাদার মাফিয়া কিংয়ের সাথে পাঙ্গা নিতে আসবে না। তাহলে এখন কি প্ল্যান আছে? সাব্বির আর রাহুল ভালো করে প্ল্যান শোন। দীপ এখনও জানে না যে আমরা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আর ভার্সিটিতে পরশুদিন একটা বড় অনুষ্ঠান হবে, সেদিন রুদ্রকে ধরতে হবে। দীপ অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসাবে আসবে। কিন্তু রুদ্র কেন ভার্সিটিতে আসবে? কেন আসবে? বাচ্চা একটা পৈশাচিক হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাব্বির আর রাহুল এবং জিশান একই অবস্থার মধ্যে বসে আছে। তারা জানে বাচ্চার এই হাসির কারণ অবশ্যই কোনো ভয়ঙ্কর কিছু লক্ষণ। কারো তো কপালে আজ মৃত্যু লেখা আছে, কিন্তু সেটা কে? রাত 8টার দিকে বাচ্চা আবার ফ্ল্যাটে আসলো। বাচ্চা ভেতরে ঢুকে দেখে তার জন্য সবাই বসে আছে। কিরে, তোরা এখনো এখানে বসে আছিস? তুই জানোস আমরা কেন এখানে বসে আছি? তুই যে হুট করে বেরিয়ে গেলি কাউকে কিছু না বলে, আমাদের টেনশন হয় না? কুল ডাউন গায়েস, কালকে সকালেই বুঝতে পারবি আমার মাস্টার প্ল্যান। বাদশাদা মাফিয়া কিংয়ের মাস্টার প্ল্যান বোঝার মতো ক্ষমতা তোদের এখনো হয়নি। কেউ আর কোনো কথা বললো না। সবাই জানে বাদশা এখন কিছুই বলবে না। সকালবেলা জিশান, সাব্বির কোথায় তোরা? তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে। কিরে, সকালবেলা গরুর মতো চিল্লাচিল্লি করছিস কেন? রাহুল, কি হয়েছে? টিভিতে দেখ কি হয়েছে। আজকের ব্রেকিং নিউজ, ঢাকা আন্ডারওয়ার্ল্ড কিং রুদের ডান হাত মাহিম খুন হয়েছে। তার ডান হাত কেটে বাম হাতে রাখা হয়েছে, চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। আর এমন নির্মম হত্যা কে করতে পারে, এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন। আপনাদের প্রশ্ন মাহিমের খুনই দিয়ে দিয়েছে। মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা আছে, নোবডি ক্যান ফাইন্ড মি। রুদ্র, I challenged. If you have guys, then come in the varsity and find me. I am always ready. কীভাবে লিখতে পারে এখন সেটাই হলো প্রশ্ন। সবাই এই নিউজ দেখে বাচ্চার দিকে তাকালো। জিশানরা নিউজ দেখতে দেখতে বাচ্চা ঘুম থেকে উঠে গেছে। বাচ্চা, তুই এই খুন করেছিস? ভাই ছাড়া এরকম হিংস্রভাবে কে খুন করবে? ভাই, আমাদের একবার বলতে পারতেন, আমরা ওর খেল খতম করে দিতাম। আপনি এত কষ্ট কেন করলেন? তোদের এতজনের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কিন্তু একটা কথাই বলবো যে বাচ্চা ডেথ গেম ইজ অন। অন্যদিকে আমার মনে হয় মাহিমের খুন বাচ্চাই করেছে। ভাই, আমি পুরোপুরি শিওর যে এই খুন বাচ্চাই করেছে, আর এবার আমাকে করবে। ম্যাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে বাদশাকে কেউ আজ পর্যন্ত দেখেনি। তাহলে কিভাবে বুঝবেন যে বাদশাহ মাহিমের খুনি নাকি? কেউ দেখেনি বললে ভুল হবে। আমাদের সবারই জানা মতে মাত্র 3 জন বাংলাদেশি মাফিয়ার করিডোররাই ওকে দেখেছে। আর কানাডা ডনের কথা মতে বাচ্চার সাথে আরও একজন সঙ্গী আছে, যে বাচ্চার ছায়ার সাথে মিশে থাকে, যার নাম জিশান। আগামীকাল তো ভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে, সেখানে দীপ বিশেষ অতিথি হিসেবে থাকবে। দীপের যদি কোনো ক্ষতি করে দেয় সে, ওকে তো আমাদের বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি যে কারা বাচ্চাকে সাহায্য করছে, আমরা কারো ওপর বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি কালকে যাব? তুই যাবি, আমার প্ল্যান মতো চললে তোর কোনো ক্ষতি হবে না। ওকে বস। এইদিকে জিশান, চল ভার্সিটিতে যাই। আজকে যাবি নাকি? কেন, না যাওয়ার কি আছে? না, এমনি চল। জিশান ভার্সিটিতে চলে গেল, আর বাচ্চা আবার গেল ঋত্বিক স্টাইলে হিরো আলম ভার্সনে। আজকে ভার্সিটিতে সবাই অনেক আনন্দ করছে, কারণ আজকে তাদের র্যাগিং করার মানুষ নেই। আবার যারা র্যাগিংয়ের সাথে যুক্ত ছিল তারা আজকে ভয়ের মধ্যে রয়েছে। বাচ্চা গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে গেল, কারণ ক্লাস শুরু হতে এখনও অনেক দেরি, আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শেয়ার নেই। এমন সময় ভার্সিটির ক্যান্টিনে ওয়েটার সজীব আসলো। কিছু লাগবে নাকি মাম্মা? বাচ্চা সজীবকে মাথা থেকে পা পর্যন্ত চেক করলো। বয়স বেশি না, 15 থেকে 17 হবে। না, কিছু লাগবে না, কিন্তু তোমার বয়স তো বেশি না, তাহলে এখানে কেন? কি বলবো মামা, পরিবারে অনেক চাপ। আমাকে রাকিব ভাই বলতে পারো।
আমি সজীব। এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে অনেক সময় লাগবে আমার, আর ডিউটির সময় কথা বলার বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আর আরও তো সিনিয়র ওয়েটার আছে। তোমার এই ক্যান্টিনের যত ক্ষতি হবে তা আমি দেবো। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এ পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি। সবাই আমাকে ছোট লোক বলেছে, কিন্তু আপনিই প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। গতকাল যে মরলো না মাহিম, একেবারে খারাপ লোক। তার মৃত্যুতে কে কী করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দিব। আচ্ছা দিও। এখন বলো তো, তোমার পরিবারে কে কে আছে? অসুস্থ মা, এক বেকার বড় ভাই, আর আমি। তোমার বাবা কোথায়? আমার আব্বু অনেক আগে মারা গেছে। তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু, আর সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়ালেখা অনেকটুকু করেছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই বলে সে এত পড়াশোনা করেও এত ছোট চাকরি কেন করবে। ও ঠিক আছে, তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেস পাঠিয়ে দিবে, আর সকল সার্টিফিকেট নিয়ে আসতে বলবে। সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে। এই অ্যাড্রেসটা নাও। আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাইয়া, আপনি এত বড় উপকার করলেন আমাদের। আরে বাদ দাও এসব বিষয়, আমরা কথা বলছি। এমন সময় মিলি আর কে আসলো আমাদের কাছে। কি রে সজীব, এই ক্ষেতের সাথে কি কথা বলিস? না আপু, এমনি কথা বলছিলাম। রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞেস করছিল। ও, জানো মিলি আপু আর কে আপু, রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাচ্চা সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। কি রে খ্যাত, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার সজীবের চাকরির ব্যবস্থা কিভাবে করলি রে? তা আপনার না জানলেও হবে। তোর মুখ বেশি চলতেছে কিন্তু। আরে ছাড় না দোস্ত। তা রাকিব, তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে? না মানে, আমার এক আত্মীয় আছে যার একটা ছোট দোকানের লোক লাগবে, তাই সজীবের ভাইকে সেই ব্যাপারে বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলে যখন উঠতে যাবে, কে আমার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। আরে কোথায় যাও আমাদের কথা না শুনে? আপনাদের মতো বড়লোকদের সাথে আমার মতো গরিবের কি কথা? তুই কি জানিস যে মাহিম খুন হয়েছে? কে মাহিম? গতকাল যার সাথে তোর মারামারি হলো, আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস। বাচ্চা এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ গতকালকে বাচ্চাই যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা না। কি আবল-তাবল বলতেছেন? আমি আবার খুন? হাসালেন। মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে। অসম্ভব, গতকাল তো আমি হুন্ডি পড়েছিলাম। তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো? মনে মনে বললাম। আপনি কি সত্যি আমার চেহারা দেখেছেন? ভালো করে ভেবে দেখেন। আসলে গতকাল সেই খুনে হুন্ডি পড়া ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ি কি আছে? আজকে তো ক্লাস হবে না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ডস নেই ইউনিভার্সিটিতে? আমার মতো খেতে আবার ফ্রেন্ড? কেন, ইউবি ফ্রেন্ডস? মানে আমার মতো খেতের সাথে হুট করে বন্ধুত্ব কেন করবেন? দেখো, সেই দিনের ব্যাপারের জন্য সরি, আমি জানি সব করেছে মাহিমি। আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি। কেন, আমরা মেয়ে বলে ফ্রেন্ড হবে না? না তেমন কিছু না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ডস। বাচ্চার দিকে হাত বাড়ালো। বাচ্চা কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সে সময় জিশান আসলো। রাকিব, কি করছো এই জায়গায়? বাচ্চা জিশানকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে, কারণ জিশান আর বাচ্চা যে একে অপরকে চিনে সেটা কেউ জানতে না পারে। জিসান, তুমি কি রাকিবকে চেনো নাকি? না, আসলে কালকে ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয়, সেখানেই পরিচয়। ও তাই বলো। তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। বাচ্চার দিকে জিশান আহার চোখে তাকালো, কারণ বাচ্চা কোনোদিনও মেয়েদের সাথে মেশেনি। তাহলে তোমরা থাকো, আজকে আমি আসি, কালকে অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলে বাচ্চা চলে গেল। পরের দিন সকালে
আজকে যে করেই হোক না কেন রুদ্রকে মারতে হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবো? আবার ওর সাথে বডিগার্ডও থাকবে। আমি খবর নিয়েছি, আজকের অনুষ্ঠানে ডেভিডের পুরো নজর থাকবে। তোর কাছে কি কোনো প্ল্যান আছে বাচ্চা? বাচ্চা কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাচ্চা জিশানের সাথে আজকে রাহুল ও ছাব্বিরও এসেছে। একটু পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসাবে ডিপ এসেছে। বাচ্চাকে আর জিশানকে এখানে দেখতে পারেনি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটিতে প্রায় 30টার মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রুদ্র এসেছে। রুদ্রকে সবাই ভয় পায়। রুদ্র গাড়ি থেকে নামলো। কিরে বাচ্চা, তুই কোথায়? তুই না বলেছিলি যে ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি? আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সাহস থাকলে সামনে আয়। রুদ্র, কি হচ্ছে এইসব? বাচ্চা এখানে কিভাবে আসবে? তুই জানোস না বলে এ কথাটা বললি। বাচ্চা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এই ভার্সিটিতে ওকে পাবো। দীপ পুরো ভার্সিটিটা একবার পুরোটা দেখে নিল। দীপ দেখলো দূরে ছাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রুদ্রের আজকে শেষ দিন। রুদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকের ঘরে যেতে, তাও আবার একা একা। রুদ্রের ইগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা চলে গেল। রুদ্র সেখানে গিয়ে দেখলো একটা রুম আছে। রুদ্র সেই ঘরের ভিতরে প্রবেশ করলো। রুদ্র দেখলো রুমে কেউ নেই। রুদ্রের পিছু পিছু হোল লোকের সাথে দীপ আর ভার্সিটির মেয়েরাও এলো। তারা রুমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই। রুদ্রকে আগেই বাচ্চা অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে রুদ্রকে বাচ্চা ক্লাসরুমে নিয়ে গেছে। রুদ্রের আস্তে আস্তে চোখ খুলছে। চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে। সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল যে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছুই মনে নেই। রুদ্র এখন দুইটা বেঞ্চের মধ্যে বাধা আছে। রুদ্রের সামনে এখন একটা লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, বাচ্চা। কিন্তু রুদ্র বাচ্চার মুখ দেখতে পাচ্ছে না। বাচ্চা মুখে মাস্ক পরে রেখেছে। কে রে তুই? তোর মৃত্যু। আমার মৃত্যু? তা আবার তুই? নিজেই মৃত্যুর ফ্যাক্টরি, আর তুই আমাকে মারার ভয় দেখাচ্ছিস? আমাকে খুলে দে, তাহলে তোকে এই পানি বাঁচার সুযোগ দিব। খুলে দে আমাকে। কুল কুল, এত গরম হওয়ার কিছু নেই। তোর চিৎকার কেউ শুনতে আসবে না, কারণ তোর সামনে এখন বাদশা দা মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর রুদ্রের মুখ থেকে হাসিটা নিমিষে বিলীন হয়ে গেল। ভাই, আমাকে মাফ করে দিন, আমি কিছুই জানি না। সবাই ডেভিড আর বাইরের দেশের মাফিয়া করেছে। ভাই, আমি সত্যি কিছু জানি না। এত ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু দুইটা প্রশ্ন করব। যদি তুই সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি। কি প্রশ্ন ভাই? আমার ভাইকে কিভাবে মেরেছিস? রুদ্র নিশ্চুপ হয়ে আছে। আই ওয়ান্ট অ্যান্সার। ভাই, আমি জানি না। বাচ্চা বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো, আর তার মুখে একটা হাসি ফুটে উঠল। বাচ্চা একটা পকেট থেকে নাইফ বের করে রুদ্রের হাত বরাবর গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরও কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করতেছে আর সাউন্ড বক্সে স্পিকারে গান বাজাচ্ছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে। এবং এই সপ্তাহে যথেষ্ট বাচ্চার জন্য। আসলে এই ভার্সিটিতেও অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। এখনো সময় আছে, বলে দে, না হয় তুই বাচ্চার হিংস্রতা এখনো দেখোস নাই। ভাই, আমি সত্যি জানি না। বাচ্চা এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়ো ঢুকিয়ে দিল, পুরো এক প্যাকেট। তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো। ধারালো পিন আর রুদ্রের চোখের মাঝখানে 1 মিলিমিটারের ব্যবধান আছে শুধু। এখনো কি বলবি, নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দিব? না ভাই, আমি সব বলবো, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, বল। ভাই, সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে দুবাই ল্যান্ডলর্ড আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের উপর অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলাম খানের উপর হামলা করে। আসলাম খান হেরেই যাচ্ছিল। ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন থেকে চাকু মারে।
রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিল না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে ধোঁকা করতে পারবে। রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। সেই সময় চীনের ডন কিং চং আসলো, সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসলো। ডেভিড তাদেরকে লুকিয়ে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুবই হিংস্রভাবে হত্যা করে। ভাই, তারপর ডেভিড বাকি ডনদের সাহায্য এই দেশে জাহান্নামে পরিণত করে তোলে। এই আমি আর কিছুই জানি না, আমাকে মাফ করে দিন। ফরেন মাফিয়া কি এখনো দেশে আছে? না ভাই, তারা নিজ দেশ থেকেই ডেভিডকে পাওয়ার দিচ্ছে। তাহলে তাদের এ দেশে কিভাবে আনবো? ভাই, সেটা ডেভিড জানে। তাহলে আমাকে ডেভিডের ঠিকানা দে। ভাই, সে তো আন্ডারগ্রাউন্ডে। ঠিকানা দিবি কিনা তোকে এখানে মেরে ফেলবো। ভাই, বলছি ভাই, ডেভিড এখন একটা গেস্ট হাউসে রয়েছে। ভাই হ্যাঁ, এখন আমাকে ছেড়ে দিন, আমি এখন থেকে আপনার দলে। আচ্ছা, তুই আমাকে বল তো, সেদিন যদি তুই ইচ্ছা করতি তাহলে কি আমার ভাইকে বাঁচাতে পারতি? হয়তো ভাই পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচাতে দিব? বলেই বাদশা রুদ্রের গলায় ব্লেড দিয়ে একটা কাট দিল। রুদ্রের গলা থেকে ঘর ঘর করে রক্ত বের হওয়া শুরু হলো। তখনই বাদশা একটা চিৎকারের শব্দ পেল। বাদশা পিছনে তাকিয়ে দেখলো কেয়া চিৎকার দিয়েছে। বাদশাকে এভাবে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। কেয়া রুম থেকে দৌড় দিল। বাদশা তার পিছনে দৌড়াতে লাগলো। কেয়া, আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কেয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলো। আরেকটা কথা, বাদশা আর কেয়া ছিল বিল্ডিংয়ের টপ ফ্লোরে। কেয়া দেখলো তার সামনে বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাই, আমাকে বাঁচাও, আমার পেছনে একটা খুনি আসতেছে। কোথায় সে? তুই আমার সাথে আয়। বলেই কেয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো। আর সেই সময় বাদশার সামনে আসলো কেয়া আর কেয়ার ভাই। ভাইয়া, এটাই সেই খুনি, আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। কেয়ার ভাই বাচ্চার দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাচ্চার চেহারা দেখলো তখন কেয়ার ভাইয়ের হাত পা কাঁপা শুরু করলো। আর একসময় রিভলভার পড়ে গেল তার হাত থেকে। কেয়ার ভাই আর কেউ না, দীপ। সে বাচ্চার আসল পরিচয় জানে। দীপ বাচ্চার পায়ের সামনে শুয়ে পড়লো। ভাই, আমার বোনকে ক্ষমা করে দাও, সে তোমাকে চিনে না, তাই এমন করেছে। আমি কেয়াকে মারবো না, আমি তো শুধু তাকে বোঝানোর জন্য তার পিছনে দৌড়াচ্ছিলাম। ভাইয়া, তুমি ওকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। চুপ কর তুই, বাচ্চা ছেলে, তুই ক্ষমা চেয়ে নে। কেয়ার মাথায় কিছুই ঢুকছে না। সেই সময় তাদের কাছে জিশান, সাব্বির আর রাহুল আসলো। বাচ্চা, কাজ কি শেষ হয়েছে? জিসান, তুমিও? জিশান একবার কেয়ার দিকে তাকিয়ে আবার বাচ্চার দিকে তাকালো। সাব্বির, রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে রয়েছে, শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি। ওকে ভাই। কেয়ার কোনো চাপ নিতে পারেনি, তাই কেয়া সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছুই নেই, কেয়ার মাথায় এত পেশা নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ, তোর বোনকে বাসে নিয়ে যা, আর তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড, তুই ওর ঠিকানা কোথায় পেলি? রুদ্রের কাছ থেকে সব জেনে নিয়েছি। আর দীপ, আজকে ফ্ল্যাটে দেখা করবি সন্ধ্যার দিকে। ওকে ভাই। এখন চল তোরা। তারপর বাদশা, জিশান, সাবির আর রাহুল গাড়িতে উঠিয়ে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেল। বাদশা গাড়ির গোডাউন থেকে অনেক দূরে পার্কিং করলো। তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পিছনের দেওয়ালকে টপকে ভিতরে গেল। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশার কাছে কোনো ব্যাপারই না। আস্তে আস্তে সব গার্ডকে মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। ভিতরে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড, তার গার্লফ্রেন্ড, ডেভিডের খাস চামচা লিটন আর ডেভিডের বিয়ের নিশি আছে। ও, তাহলে সবাই একসাথে আছে। আজকে সবার খেল খতম। রাহুল আর সাব্বির, ভেতরে যা। ভাই, আমরা যাব? চিন্তা করিস না, এই বাচ্চা থাকতে তোদের কেউ টাচ করতে পারবে না। তোরা শুধু ডেভিডকে এই কথাটা বলবি। বাচ্চা একটি গোপন কথা বলে দিল। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভিতরে গিয়ে ডেভিডের সামনে দাঁড়ালো। বাচ্চা আর জিশান দরজার কাছেই লুকিয়ে আছে। কিরে, তোরা এখানে? তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি, তোরা কিভাবে এই জায়গায় আসলি?
আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা দিয়ে বলেছিল। তার রুদ্র কোথায়? রুদ্রকে তো আমি বাদশাকে মারতে পাঠিয়েছিলাম। আসলে রুদ্র ভাই আর বেঁচে নেই। কি? বাদশাহ ওকে মেরে ফেলেছে? তা তোমরা কি আমাকে এই খবর শোনার জন্য আসলে? না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে নিয়ে এসেছি। কে সে? আমি। কি রে তুই? তোদের আজরাইল পাঁচসাদা মাফিয়া কিং। বলেই বাচ্চা ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো। তাই গুলিটা লিটনের লাগে। বাচ্চা যেহেতু দূরে ছিল তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশিয়ার রোকে ফায়ারিং করা শুরু করে। আবার এদিকে বাচ্চা, দিশান, সাব্বির, রাহুল ফায়ারিং করা শুরু করে। যেহেতু বাচ্চা হুট করে হামলা করে তাই ডেভিডটা কিছু করতে পারেনি। আর এদিকে রোকেয়ার গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এদিকে বুলেটের তুফান চলছে। তাই রোকেয়াকে দেখে নিশি আর ডেভিড পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। রাহুলের সাব্বির ওদের পিছু নিতে গেলে বাচ্চা ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন? ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই? ডেভিড তো পালিয়ে গেল। বাচ্চা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে বাচ্চার প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে মৃত্যুর খেলা। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল। আমি চেয়েছি বলেই যেতে পেরেছে। মানে এটা কি? তোর মাথায় কি চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাচ্চার খেলা বাচ্চা আর আল্লাহ তালা বাদে কেউ বুঝতে পারে না। ভাই তুই আমাদের বুঝিয়ে একটু বল। পরে বলবো, এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় দ্বীপের সাথে অনেক কথা আছে। আজকে সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের। মানে? এখনই সব মানে বুঝলে কি হবে? সন্ধ্যার সব কিছু বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়, এর চিকিৎসা করাতে হবে। রোকেয়া গুলি খেয়ে সেন্সলেস হয়ে গেছে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে চলে গেল। সন্ধ্যার দিকে দ্বীপ ফ্ল্যাটের দিকে আসলো। আমাকে একবারও বললে না ভাই যে আমরা এই ভার্সিটিতে ভর্তি হয়েছি, তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুই ওদের মতো আমাকে আটকাতি যে এটা করা রিক্স, ওটা করা রিক্স। ও তাহলে এই ব্যাপার। তা রোকের কি ব্যবস্থা করছো? ওকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করে দিয়েছে। এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা কেন ওকে বাঁচিয়ে রেখেছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি? সব বলবো আজকে। আগে দ্বীপ বল, কেয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আমি ওকে সব বলে দিয়েছি, আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আর ইউ আউট অফ মাইন্ড দীপ? তুই কি জানোস কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়বো তুই ভাবতে পারবি না। এখন যদি কেয়া কাউকে বলে দেয়? আমি কাউকে কিছুই বলবো না। দরজার আড়াল থেকেই কেয়া বলল। তুই এখানে? তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু কেন? তুই জানিস না বাচ্চা ভাই এসব পছন্দ করে না? এ তোমাদের কাছে বাদশা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাখিব। কেয়া, তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানে এটা কি কেয়া? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। বাচ্চা, তুই কি চাস কেয়া এখানে থাকবে কিনা? কে আমাদের সাহায্য করতে পারবে? ভাই কিন্তু কিভাবে? সেটা আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু এখন বল তুই ডেভিডকে কেন যেতে দিলি? এটা তো আগে বল। বাচ্চা আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এসবের সাথে ফরেনের মাফিয়ারা আছে এটা তো আমরা অনেক আগে থেকে জানি, কিন্তু এইসবের সাথে ডেভিডকে যেতে দেওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছে করলে সেখানে ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথে নিব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে ফরেনার ডনদের আমি ধরতে পারতাম না। তার ডেভিডের মৃত্যুর পরে সবাই সতর্ক হয়ে যেত। তখন যেহেতু ডেভিড কোনো মতে বেঁচে গেছে, সে অবশ্যই আমাদের উপর অ্যাটাক করবে। আর তার জন্য তার ফরেনার ডনদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার পালা। সবই তো বুঝলাম, কিন্তু রোকে আর কি করবি? বাচ্চা কিছু বলবে তার আগে রোকের আওয়াজ শুনতে পেল সবাই। মনে হয় রোকের জ্ঞান ফিরে এসেছে।
তাহলে এবার কি করব আমরা? এবার রোকেয়ার থেকে ডেভিড আর ফরেনার ডনদের ব্যাপারে জানতে হবে। কিন্তু সে কি বলবে? এমনিতে বলবে না, 3rd ডিগ্রি দিতে হবে। না জিশান, আমার একটা নীতি আছে, আমি কোনো মেয়ের উপর হাত ধরি না, মারতে হলে এক গুলিতে মেরে ফেলি। কেয়া, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করো, আর এর জন্য তোমার যা যা করা উচিত তাই করবে। ভাই কেয়া কি পারবে? ওয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কেয়ার খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। বাচ্চা আর সবাই রুমের বাইরে সোফার বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল। কেয়া ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে কেয়া তোকে খুন করতে দেখে যেভাবে ভয় পেয়েছিল, আর ওর চোখে তোর জন্য যেমন ঘৃণা দেখেছিলাম, আর সেই কেয়া তোকে সাহায্য করছে। আমারও একই প্রশ্ন। আসলে ভাই কেয়া যদি জানতো যে তুই বাদশা দা মাফিয়া কিং, তাহলে সে কখনোই তোকে দেখি ভয় পেত না। কেন, কেয়া কি আমাকে কি চেনে নাকি? জি ভাই। মানে ভাই কেয়া আসলে তোমাকে ভালোবাসে। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কেয়া তো আমার নামও কখনো শোনেনি, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসবে? ভাই সে আপনার নাম অনেক আগে থেকেই শুনেছিল। বাচ্চার নাম তো দেশের কেউ জানতো না, তাহলে কেয়া কোথা থেকে শুনবে? দেশের কেউ জানতো না, কিন্তু আমি তো জানতাম বাদশা দা মাফিয়া কিং এর কথা। আসলে আমি কি কাজ করি কেয়া হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে সব বলেছিলাম যে সব মাফিয়ারা খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে, দেশের মানুষদের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক বাদশা ভাইয়ের মতো। তখন থেকেই বাদশা ভাই যখন দেশের জন্য বা সাধারণ মানুষদের জন্য কী করতো, তখন আমি কেয়াকে বলতাম। তখন থেকে কেয়া বাদশা ভাইকে ভালোবাসা শুরু করেছে। কে আমাকে বাদশা ভাইয়ের ছবি দেখাতে বলেছিল, কিন্তু আমি তাকে বাদশা ভাইয়ের ছবি দেখাইনি, কারণ বাদশা ভাইয়ের হুকুম ছিল। ভাই আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসে। তা হয় না দীপ। কেন নয়? বাচ্চা পিছনে তাকিয়ে দেখে কেয়া বাচ্চার পিছনে দাঁড়িয়ে আছে। সে বাচ্চার সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফের সাথে কেউ যুক্ত হোক। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি। আমি আর চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কেন নয়, কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিশিয়ে এক জীবন গড়তে চাই। কেয়া এসব কথা পরে হবে, এখন বলো রোগের থেকে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আর আমি আরো জানতে পেরেছি যে আজকে রাতে ফরেনার ডন আসবে সেই গেস্ট হাউসে। এইসব কথা শোনার পর বাচ্চা পৈশাসিকভাবে হাসা শুরু করে। এই হাসির মানে কিছু একটা হতে চলেছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোগিয়াকে শেষ করে দে, আর সবাই রেডি হয়ে নে। আজকে রাতে খেলা হবে, মৃত্যুর খেলা। সবাই সবার রুমে চলে গেল। দিন জিশানের সাথে গেল কিছু প্ল্যানিং করতে। আমার কথা কি একটু ভাবা যায় না? কেয়া, তুমি কি জানো যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে ক্ষেত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমি আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভিতরে একটা পিওর মন দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু করে। আমি জানি না সেটা ভালোবাসা কিনা, কিন্তু আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। দেখা আমাদের হবে, এটা শিওর। দেখা যাবে। বিকাল 4টার দিকে সবাই রেডি হয়ে গেল ফরেস্ট গেস্ট হাউসে যাওয়ার জন্য। সবাই কি রেডি হয়েছে? সবাই একসাথে বলল, আমরা সবাই রেডি, প্লাস সব প্ল্যানিং করা আছে। আমিও রেডি। না, তুই কোথাও যাবি না। কিন্তু কেন? কারণ সেখানে অনেক বিপদ আছে। আমি কোনো বিপদকে ভয় পাই না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ডেট। সেখানে অনেক রিস্ক আছে। আমরা সেখানে গিয়ে জীবিত নাও ফিরে আসতে পারি। আই ডোন্ট কেয়ার। ওকে, আমার সাথে আসো। তারপর বাচ্চা কেয়াকে নিয়ে রুমে নিয়ে যায়। তারপর কথা বলার অজুহাত দিয়ে কেয়াকে রুমের ভিতরে আটকে রাখে। বাচ্চা, দরজা খুলো। সরি ফর দিস, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে নাও আসতে পারি। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা, 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে।
তারপর বাচ্চা কেয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টা পরে সবাই সেখানে পৌঁছালো। বাচ্চার গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছালো। সাবধানে, এই গেস্ট হাউসের চারদিকে সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে আমরা ভিতরে যাব কিভাবে? চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মানে? মানে হলো রাহুল সিসিটিভির মনিটরের সামনে যেসব গার্ড থাকে তাদের সবাইকে কিনে নিয়েছে বাচ্চা ভাইয়ের হুকুম মতো। তারা এখন মনিটরের রেকর্ডিং ভিডিও দেখছে। এখন তাহলে যাওয়া যাক। সবাই গেস্ট হাউসের সামনে চলে গেল। চারদিকে যেসব গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলে। সবাই পিছনের দরজা দিয়ে ভেতরে গেল। সবাই মিটিং রুমের দরজার আড়ালে দাঁড়ালো। এখানে সব হারামিরা একসাথে আছে। চিন্তা করিস না, আজকে এখানে কেউ বাঁচবে না বা বাঁচতে পারবেও না। ফরেনার ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথে সবাই মেরে ফেললো সাইলেন্সার বন্দুকের সাহায্যে। ডেভিডটা কিছু বুঝে ওঠার আগেই বাদশা আর ওর টিম সবাইকে চারদিক দিয়ে ঘিরে ফেললো। তোর এখানে আর দে ডেভিড, উই আর ইউর ডেথ বাদশা দ্য মাফিয়া কিং। Oh hey, you are fools. We killed everybody already. Now you are already finished. সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। বাদশা আর ওর টিম সবাই টেবিল, সোফা, আলমারির পিছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট একটা রুম, তাই কেউ পালাতে পারেনি। বাদশার প্রথম গুলিটা পাকিস্তানি ডনের লেগেছে। তারপরে গুলিটা দুবাই ল্যান্ডলর্ডের লেগেছে। এদিকে ছাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল ছাব্বিরকে সেফ রেখে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব ফরেনার ডন মারা গেল তখন শুধু ডেভিড বেঁচে আছে, আর সবাই গুলিও শেষ হয়ে গেছে। বাচ্চা, তুই যদি সত্যি মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। তারপর দুজনে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হলো। প্রথম বাচ্চা কভার ফাইট করলেও পরে হ্যাটাক টেকনিক ইউজ করে। একসময় ডেভিড বাচ্চার লাথি খেয়ে ফ্লোরে গিয়ে পড়লো। ডেভিডের সামনে তার বডিগার্ডের বন্দুক পড়ে রইল। সেটা ডেভিড হাতে নিয়ে বাচ্চার দিকে তাক করে গুলি করলো। কেউ কিছু বোঝার আগেই কেয়া ফ্লোরে লুটিয়ে পড়লো। হ্যাঁ, সবাই ঠিকই পড়েছেন। কেয়া বুকে গুলিটা লেগেছে। আসলে কেয়া বাচ্চার সামনে গিয়ে দাঁড়ায় আর গুলিটা লেগে যায়। বাচ্চা কেয়ার গুলি লাগা দেখে বলল, তোরা কেয়াকে সামলা। কথাটা পরেই বাচ্চা তার ফ্লাইং কিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর বাচ্চা কুম্ভ স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে। ফলে তার গলার হাড় ভেঙে যায় আর অনবরত নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ডেভিড ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। ভাঙা গলায় কথাটি বলতে ডেভিডের খুবই কষ্ট হচ্ছিল। আমার ভাইকে কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলেই বাচ্চা ডেভিডের মাথা বরাবর একটা ঘুষ মারলো আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায় আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানে তার মৃত্যু হয়। তারপর সবাইকে একে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্ত তার বোনের জন্য কান্না করে শেষ, আর বাচ্চার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়ি পড়ল। বাচ্চা তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেলল। হাসপাতালে কেয়া আর ছাব্বিরকে ভর্তি করানো হলো। ছাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছুই নাই, কিন্তু কেয়ার বুকে গুলি লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে। এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাচ্চাকে খুঁজে যাচ্ছে, তাই বাচ্চা কেয়ার কেবিনে গেল আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাচ্চা কেয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কেন আমার জীবন বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টার পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও আছে। সেই জানালার কাজ পুরোটা ভেঙে তারপর বের হয়েছি। সত্যি তোমার বুদ্ধি আছে। বাদশাহ দ্য মাফিয়া কিংকে ভালোবেসেছি। অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি আর হয়? আমি বলেছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমার বিপদ নিয়ে ভাববো। তা কি ভেবেছো? উইল ইউ ম্যারি মি? সত্যি? 1 সপ্তাহ পর বাচ্চার কে আর বিয়ে হয়ে গেল। বাচ্চা এখন বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে রুমের ভিতরে ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপাচ্ছে। বাচ্চা কত কিছু ভেবেছিল যে কেয়া তাকে দেখে পায়ে ছালাম করবে, আর সে এখানে বসে বসে মোবাইল টিপছে। মোবাইলে কি করো? আমি যে রুমে এসেছি তাকে চোখে পড়েছে? কেন চোখে পড়বে না?
আসলে আমি ইউটিউবে গল্প পড়ছিলাম, তার গল্পগুলো খুব সুন্দর হয়। ও, এইসব ফালতু চ্যানেলের গল্প ছাড়ো। আর তোমার জামাইকে সালাম করতে হয়, তাকে তুমি জানো না? খবরদার, আমার প্রিয় চ্যানেলের নামে কিছু বললে আজকে বাসরের কথা ভুলে যাও। এই রে, আমার বাবুটা মনে হয় রেগে গেছে। বাচ্চাকে তার বাবনের মানে কি আর রাগ ভাঙাতে ব্যস্ত। আর এটুকুতেই গল্পটা শেষ করলাম। এ পর্যন্ত আপনাকে অনেক ভালোবাসা পেয়েছি, আর এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিব। কিন্তু বিদায় নেওয়ার আগে একটাই কথা, আমাদের নায়িকা বললো না যে আমাদের চ্যানেলের গল্পটি তাদের কাছে ভালো লাগে, তাহলে আপনাদের কাছে কি ভালো লাগে না? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্ট করে জানান গল্পটি কেমন লেগেছে। আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছু উৎসাহমূলক কমেন্ট করবেন। আর আপনারা তো নাইস, ভালো হয়েছে, সেই নেক্সট পর্ব তাড়াতাড়ি দিন। এসব তো আমার কাছে উৎসাহ মনে হয় না, এই সব তো আমার কাছে উৎসাহ মনে হয় না। তাই বলি আমাদের কিছু উৎসাহ দিন, আমাদেরকে কিছু উৎসাহ দিন। দেখবেন পরবর্তী গল্পগুলো আরো সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসতে থাকবেন, এই কামনায় এই গল্প থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন করে গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।